কে মজা করে সোনার পটি বলে। ফুটুক না ফুটুক, আজ বসন্ত। তো যতগুলো রসগোল্লা আনবে ততগুলো রসগোল্লা খুলে দেবো। কুকুরের আশ্চর্য প্রভু ভক্তির নিদর্শন। আমাদের একদম দম ঠান্ডা হয়ে গেল আজকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ হাজির হয়ে গেছি জাপান ট্রিপের সেকেন্ড ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের দেখালাম ফেব্রুয়ারির শেষে জাপানের চেরি ব্লসম। সেই ভিডিওটা দেখে না থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন। আর এখন চলুন ঘুরে দেখি টোকিও শহরের সেরা দর্শনীয় জায়গাগুলো। বুলেট ট্রেন থেকে নেমে পড়লাম টোকিও স্টেশনে। সামনের ট্রেনটা দেখুন কি সুন্দর, গাগুলো সব কার্টুন চরিত্র দিয়ে সাজিয়েছে। আমরা এখন লোকাল ট্রেন ধরবো, তবে এই ট্রেনে চাপতে চেয়ার পাস কিন্তু চলবে না। আমরা সুইকা কার্ড দিয়ে ঢুকেছি, তবে তা না থাকলে টিকিট কেটেও ঢুকতে পারেন। আমাদের ট্রেন চলে এসেছে, উঠে পড়ি, তারপর এক্ষুনি কি হলো বলছি। ভারী অদ্ভুত অভিজ্ঞতা হলো আজকালকার দিনে, বিশেষ করে বিদেশে এসে, যা ভাবাই যায় না। আগেই তো বলেছি টোকিও স্টেশন যেন একটা গোলক ধাঁধা। আমরা বুঝেই উঠতে পারছিলাম না কোথা থেকে এই ট্রেনটা ধরতে হবে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তবে সে আমাদের উত্তর দিল জাপানিজে। সেটা আমরা বুঝতে না পারায় সে আমাদেরকে প্রায় 10 মিনিট রাস্তা পার করে এই প্ল্যাটফর্মে দিয়ে গেল। এমনকি এত ভিড়ের মধ্যে আমরা ঠিকঠাক আসতে পারছি কি না সেটাও বারবার পিছন ঘুরে দেখছিল। প্রথমে ভেবেছিলাম মেয়েটাও হয়তো এই ট্রেনেই চাপবে, তাছাড়া কি কেউ এতটা পথ আমাদের সাথে আসে? তবে প্ল্যাটফর্মে পৌঁছাতেই দেখলাম আমাদেরকে বাই বাই বলে চলে গেল সে। জাপান বেড়াতে এসে টুকটাক ভাষার সমস্যা হলেও এখানকার মানুষ এতই হেল্পফুল যে প্রথম দিনে এসেই মনটা ভরে গেল। নেমে পড়লাম আসাকুসা স্টেশনে। আমরা এখন চললাম জাপানের প্রাচীনতম বৌদ্ধ মন্দির সেংসুজি টেম্পল দেখতে। তার আগে আপনাদের একটা মজার জিনিস দেখাই। ওই সামনের সোনালী ভাস্কর্যটা, ওটা শিল্পী যাই ভেবে বানাক না কেন, এখানকার মানুষ ওটাকে মজা করে সোনার পটি বলে। আমরা চলে এসেছি সেনসুজি টেম্পলে। এটা জাপানের প্রাচীনতম বৌদ্ধ মন্দির। আজ থেকে প্রায় 1400 বছর আগে এই মন্দিরটা স্থাপিত হয়। এর ভিতরে আছেন কৃপা বা করুণার দেবী, যাকে জাপানিজ ভাষায় কানহন বলে। আর এই যে এটা মন্দিরের প্রথম প্রবেশদ্বার, এর নাম থান্ডার গেট বা বজ্রদ্বার। চলুন এবার ভিতরে যাওয়া যাক। আমাদের হিন্দু মন্দিরের প্রবেশদ্বারে যেমন যক্ষ দ্বাররক্ষী থাকে, তেমনি বৌদ্ধ বা চীনা মন্দিরের বাইরেও দ্বাররক্ষী থাকে। তবে দেশ ভেদে তাদের চেহারাও এক এক রকম হয়। দেখুন এখানকার রক্ষীগুলো কি ভয়ানক। ভিতরে ঢুকেই দেখছি বেশ লম্বা জায়গা জুড়ে শপিং স্ট্রিটও আছে। আর এই মার্কেটটা যে রিসেন্ট খুলেছে তা নয়, কয়েকশো বছর ধরেই এখানে আছে। এই মার্কেটটার নাম নাকামিশে। আগেকার আমলে এখানে কেবল জাপানের বিখ্যাত হাত পাখা আর ট্র্যাডিশনাল বিভিন্ন স্ন্যাক্স বিক্রি হতো। তবে এখন ট্যুরিস্টদের জন্য বিভিন্ন রকমের সুভেনিরও বিক্রি হচ্ছে। এই মন্দিরের মেইন প্রার্থনা কক্ষটা বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এখন বাজলো 4:45। তা আগে মন্দিরটা দেখে নিই, তারপর মার্কেটটা ঘুরে দেখব। এই দেখুন ছোট্ট একটা সাকুরা গাছ। আটামিতে চেরি ব্লসম হয়ে গেলেও এখানে সবে মাত্র 2-1টা ফুল ফুটেছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। বাপরে, এই মন্দিরের প্রবেশদ্বারই কটা! এই যে সামনেই দ্বিতীয় প্রবেশদ্বার, এর নাম হোজোমন গেট। কত বড় বড় ঘন্টা দেখুন। জাপানিজ লণ্ঠনগুলো যে কত বড় বড়। এই মন্দির বহু প্রাচীন হলেও এই প্রবেশদ্বারটা মাত্র 60 বছরের পুরনো। আসলে এখানে তো সবই কাঠের তৈরি, তাই বহুবার আগুনে পুড়ে সব ভস্মীভূত হয়ে গেছে। আমরা যেমন নিজেদের মঙ্গলের জন্য প্রদীপের তাপ নিই, তেমনি এখানেও সৌভাগ্য পাওয়ার জন্য মন্দিরের বাইরে এই বড় ধূপদানির ধোঁয়াটা সবাই নিচ্ছে। তা সবাই কিভাবে নিচ্ছে সেটা দেখে আমরাও নিয়ে নিলাম। মন্দিরের ভিতরে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগছে না, তবে ভিতরে গিয়ে প্রণামী দেওয়া যাবে।
আজ সারাদিন তো বেশ ঝকঝকে রোদ ছিল, তাই ঠান্ডা খুব একটা বুঝতে পারিনি। তবে এই মন্দির চত্বরটা বেশ খোলামেলা আর সন্ধেও হয়ে আসছে, তাই এবার খুব ঠান্ডা লাগছে। বাপরে, এটা কি পরিমাণ ঠান্ডা দেখো। এই যে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, তবে কি ঠাকুর দেবতা আছেন আমরা ঠিক বুঝতে পারছি না। আর দেখুন এই ফাঁক ফাঁক জায়গাটা, এখানে একটা উইশিং ওয়েলের মতো করা হয়েছে, তাতে সবাই প্রথমে কয়েন ছুঁড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। সিলিংয়ে আবার অপ্সরা না কিসের ছবি আঁকা আছে, ঠিক বুঝতে পারলাম না। মন্দিরে কাঠের পিলারগুলোর সাইজ কি, বাপরে! সন্ধে প্রায় হয়ে এসেছে, তাই লণ্ঠনের আলোগুলো সব জ্বলে উঠেছে, আর লণ্ঠনের ডিজাইনগুলো কি দারুণ লাগছে। এখানে আবার দেখছি বুদ্ধ মূর্তিগুলো মন্দিরের ভিতরে না রেখে খোলা আকাশের নিচে রেখেছে। এই মন্দিরটা জাপানিজদের কাছে একটা তীর্থক্ষেত্রের মতো, তাই সারাদিনই প্রচুর ভিড় থাকে, দাঁড়ানোরও জায়গা থাকে না। তাই একটু কম ভিড়ে দেখতে হলে একদম সকালে মন্দির খোলার পরপরই আসতে হবে, বা আমরা যে মন্দির বন্ধ হওয়ার কিছুক্ষণ আগেই এসেছি, এখনও কিন্তু খুব বেশি ভিড় নেই। ঢোকার সময় যে দ্বিতীয় প্রবেশদ্বারটা দেখিয়েছিলাম, এটা তারই পিছন দিক। আর দেখুন গেটের দুপাশে দুটো বিশাল পাদুকা না কি রাখা আছে, আমাদের দিকে যেমন খড়ম দেখা যায় সেরকমই। এবার মন্দির থেকে বেরোনোর আগে একটা মজার জিনিস আপনাদের দেখায়। ওই সামনে রং বেরঙের পতাকার মতো টাঙানো আছে, ওখানে দেখছি সবাই ভাগ্য গণনা করছে। একটা কাঠের ছোট বাক্সের মধ্যে নানা রকম ভবিষ্যৎবাণী লেখা আছে, ওটাকে ঝাঁকালে একটা চিরকুট বেরিয়ে আসছে। তাতে যদি ভালো কিছু লেখা থাকে তাহলে তো ভালোই, আর খারাপ কিছু লেখা থাকলে তাকে এই যে এখানে বেঁধে রেখে যেতে হবে। তবে আমরা বাবা এসব করিনি, ফালতু ফালতু মন খারাপ করে কি লাভ। এবার চলুন ওই শপিং স্ট্রিটটা ঘুরে দেখি। এখানে বেশ কয়েকটা জাপানি স্ট্রিট ফুডের দোকান আছে, তবে প্রথম দিনেই এসব ট্রাই করার সাহস দেখাবো না, আর খাবারগুলোর গন্ধগুলোও আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই সুভেনির সবগুলোই একবার ঘুরে দেখি। কত দাম এটা? 2860 ইয়েন। পাগল। হ্যাঁ, এইটার দাম 1500 টাকা। আর এই যে ডিম পোচ, এখানে কলা, বেগুন, টমেটো, বাবা কি দিয়ে তৈরি রে, কি ভারী রে। ফুজি জাপান, চেরি ব্লসম, কি মিষ্টি দেখো দেখতে, ছোট্ট মতো ক্লিপটা। এই মালাটা আমি এবার কিনে নিয়ে গিয়ে বুনিকে পরাবো। এখন তো বুনির পরীক্ষা চলছে, তো যতগুলো রসগোল্লা আনবে ততগুলো রসগোল্লা খুলে দেবো। তবে দু একটা দোকান ঘুরে যা বুঝলাম, এখানে জিনিসের প্রচণ্ড দাম বেশি। সুভেনির শপ তো আরও অনেক জায়গাতেই পাবো, তাই আর এখানে কিছু কিনছি না। সন্ধে হয়ে গেছে, এবার একটু খিদে পাচ্ছে, তাই 7-11-এ এসেছি। এদের অনেক রকম স্যান্ডউইচ রয়েছে, আমরা নিলাম একটা চিকেন মেও আর একটা টেরিয়াকি চিকেন স্যান্ডউইচ। এদের দেখছি ওভেনও আছে, একটু গরম করে দিতে বলি। দোকানের ভিতরেই একটা কর্নারে কি সুন্দর খাওয়ার জায়গাও আছে, এখানে বসেই খেয়ে নিই। বাইরে যা ঠান্ডা, আর এই একটা স্যান্ডউইচের দাম পড়লো 350 টাকা করে। ভালো, যাক শুনে খুশি হলাম। মানে এই জিনিস তো সব জায়গায় পাওয়া যাবে, আমাদের পক্ষে খুব সুবিধা হবে। আর এবার টেরিয়াকি সসওয়ালাটা দেখো কেমন। হ্যাঁ বাবা, তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো? দুটোই দু রকম ভালো। বাহ, রাতের বেলায় টোকিও শহর। এখন আমরা চলে এসেছি পৃথিবীর ব্যস্ততম জেব্রা ক্রসিং শিবুয়া ক্রসিং দেখতে। দেখুন আমাদের পিছনে কেমন মানুষের স্রোত। তবে এই সিগন্যাল পেরোনোর আগে আপনাদের দেখাই এক কুকুরের আশ্চর্য প্রভু ভক্তির নিদর্শন। এই যে ব্রোঞ্জের স্ট্যাচুটা দেখছেন, এই কুকুরটার নাম হ্যাচিকো। হ্যাচিকোর মালিক ছিলেন টোকিও ইউনিভার্সিটির প্রফেসর।
প্রতিদিন অফিস থেকে ফেরার সময় হ্যাচিকো স্টেশনের বাইরে ঠিক এই জায়গাটাতেই তার প্রভুর জন্য অপেক্ষা করত। একদিন তার মালিক অফিসে গিয়েই মারা যান। হ্যাচিকোর সাথে তার মালিকের আর এখানে দেখা হয় না। তবে হ্যাচিকো কিন্তু প্রভুর জন্য অপেক্ষা করা ছাড়েনি। মৃত্যুর আগে অবধি দীর্ঘ 9 বছর 9 মাস 15 দিন হ্যাচিকো ঠিক এই জায়গাটাতে তার প্রভুর অফিস থেকে ফেরার সময়টাই অপেক্ষা করত। ভালোবাসা আর প্রভু ভক্তির এই অসাধারণ নিদর্শনকে চিরস্মরণীয় করে রাখতে হ্যাচিকোর মূর্তিটা স্থানীয় মানুষজন এখানে স্থাপন করে রেখেছেন। এরকম ভালোবাসার কাহিনী শুনে সত্যিই মনটা ভরে যায় বলুন। যাই হোক, চলুন এবার শিবুয়া ক্রসিংটা দেখি। ছোটবেলা থেকে বিদেশ মানেই আমার চোখে ভেসে উঠত এরকম বিশাল বড় বড় বিল্ডিং আর রং বেরঙের ডিজিটাল ব্যানার। সিঙ্গাপুরে আসার পর সুন্দর সুন্দর বিল্ডিংয়ের গায়ে এরকম ডিজিটাল কিছু ব্যানার দেখেছি, তবে সিঙ্গাপুরের ব্যানারগুলো এত ঘন ঘন নয়। বিভিন্ন রকম ভিডিও চলছে, কোনটায় হচ্ছে কফি, কোনটায় হচ্ছে এই যে স্যামসাং গ্যালাক্সি, আবার চেঞ্জও হয়ে যাচ্ছে, কোনটায় হচ্ছে হিরের অ্যাডভার্টাইজ, হিরে থেকে জিরে, কোনটায় মেয়েদের ক্রিম, হ্যাঁ কোকোকোলাও আছে ওপরে, তারপর নানা রকম জিনিস, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছুরই অ্যাড চলছে। এই যে দাঁড়িয়ে আছে সব। দেখো সব পেরোবে এবার। ওই ও মানে চারিধারে যে ধারটা যেতে চায়, এই ধারেও যাওয়া যাবে, ওই ধারে মানে তিন দিকে যাওয়া যাবে। দেখো আই এম কনফিউজড। আমাদের ওরকম হয় না, এখানে সব কটা দিকে একসাথে যাওয়া যাবে। দেখো সেটাই তো দেখছি। তাতে একদিকে কিন্তু ভালো নয়, আমাদের যেমন এই দুবার করে ধরো করতে হয় ক্রসিং, এদের তা নয়, একবারে হয়ে গেল, গাড়ি চলারও বেশি সময় ছিল। ওই দেখো সামনের স্টারবাক্সটায় কেমন ভিড়, ওপর থেকে সবাই এই ক্রসিংয়ে লোক পেরোনো দেখছে। আমরাও চলো একবার যাই। আমাদের তো সাধারণত একটা বা দুটো সিগন্যাল একসাথে খোলে, তবে এখানে সব কটা দিকে একসাথে গাড়ি চলাচল বন্ধ করে, যাতে পথচারীরা যে কোনো দিকে যেতে পারে। এই সিগন্যালগুলোকে স্ক্র্যাম্বল ক্রসিং বলে। আর এই শিবুয়া ক্রসিংয়ে একসাথে প্রায় 3000 করে মানুষ রাস্তা পারাপার করে। এখানে অনেক দোকানপাট মল সবই আছে, তবে আজ আর ঢুকবো না, অনেক রাত হয়ে গেছে, এবার এখান থেকে বেরোই। ওরে 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 সিগন্যাল প্লিজ আসবে। এই যে দেখাচ্ছে 10, 11, চলো লাল হয়ে গেছে। এই যে সাফল্যের সাথে সিগন্যাল পার করে কেমন লাগছে? এখানে চাপতে চলেছি, এটাও আমাদের জেআর পাশে ইনক্লুডেড, সবুজ রঙের ইয়ামানোটে লাইন। এখন আমরা ফিরছি টোকিও স্টেশনে। সকালে এসে আমরা টোকিও স্টেশনের লকারে লাগেজ রেখেছি, তাই প্রথমে লাগেজ নিয়ে খেয়ে দিয়ে হোটেলে যাব। টোকিও স্টেশনে লাগেজগুলো এইগুলোতে রেখে গেছিলাম, এদের লাগেজ রাখার জায়গায়। তো সেটা খুঁজে পেতে আমাদের একদম দম ঠান্ডা হয়ে গেল আজকে। একেই সারাদিন পর এত ক্লান্ত, তার উপরে এত হেঁটে হেঁটে এধার ওধার। এখানে আসার আগেই অনেক ইউটিউব ভিডিওতে দেখেছিলাম টোকিও স্টেশনে লাগেজ রাখার লকার আছে, তবে টোকিও স্টেশনটা এত বড় আর বিভিন্ন ফ্লোরে লকার থাকায় আমরা সকালে তাড়াহুড়ো করে কোথায় যে রেখে গেছিলাম সেটা আমরা কিছুতেই মনে করতে পারছিলাম না। এমনকি কাউকে জিজ্ঞেস করলেও বলতে পারছিল না। প্রায় 45 মিনিট এধার ওধার ঘোরার পর লকারের রিসিপ্ট রেলের স্টাফকে দেখানোর পর খুঁজে পাই। ওই রিসিপ্টটা অবশ্যই রাখতে হবে, সাথে কোন ফ্লোরে কোন জায়গায় রাখছেন সেটাও একটু মনে রাখতে হবে। আজ সারাদিনে যতটা না ক্লান্ত হয়েছিলাম, এই 45 মিনিটে মনে হচ্ছে তার চেয়ে বেশি ক্লান্ত হয়ে গেছি।
আসলে আমাদের সমস্ত দরকারি জিনিস এই লাগেজের মধ্যেই ছিল, তাই খুব চিন্তায় পড়ে গেছিলাম। যা হয় না নিয়ে আজ হলো, তাই আমরা ট্রেনে না গিয়ে বাসে করেই হোটেলে ফিরবো। টাটা টাটা টাটা। এই হলো বাস স্টপ, আশাকুশাবাসী, বঙ্গবাসী আর আশাকুশাবাসী। এই হলো আমাদের হোটেল। তো চলুন চলো। চলে এসেছি রুমে। এই যে আমাদের বাথরুম, আর তাতে জাপানের অ্যাডভান্স কমোড, তাতে আবার কত রকমের সুইচ। যাই হোক, আজ আমরা খুবই ক্লান্ত, কাল আবার ভোর ভোর উঠতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।